ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকে তোমাদের টপিক কোষ প্রাচীর এর পরমাণু গঠন, আলট্রা স্ট্রাকচার অফ সেল ওয়াল, সেটা নিয়ে বলবো। প্রথম, কোষ প্রাচীর কাকে বলে একটু জেনে নেবো। সংজ্ঞা রয়েছে। সংজ্ঞা কি? যে উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে, যেটা অনেকটা দৃঢ় এবং স্থিতিস্থাপক, অবশ্য ভেদ্য, জৈব অজৈব উপাদান ভেদ্য, সেরকম একটা পর্দাকে আমরা বলবো যেটা কোষ প্রাচীর, যা হচ্ছে উদ্ভিদ কোষের আকৃতি প্রদান করে এবং উদ্ভিদ কোষকে বাইরের আঘাত থেকে, যান্ত্রিক আঘাত থেকে দৃঢ়তা প্রদান করে, তাকে আমরা কোষ প্রাচীর বলবো। কোষ প্রাচীর কি কি নিয়ে উৎপত্তি হয়েছে, কোন কোন উপাদান থেকে উৎপত্তি হয়? কোষ প্রাচীর গলগি বডি অর্থাৎ জিবি, গলগি বডি প্লাস ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোষ প্রাচীর গঠিত হয়ে থাকে। পরাণু গঠন মেনলি পড়বে তোমাদের। পরাণু গঠন কি আসবে? যেখানে হচ্ছে প্রথম আমি দেখাচ্ছি যে সেলুলোজ, কোষ প্রাচীরের গঠনগত উপাদানের নাম হচ্ছে সেলুলোজ। এটা সেলুলোজ অণু, এইটা সেলুলোজ। কোষ প্রাচীরের গঠনগত উপাদান সেলুলোজ। এই সেলুলোজ কি রকম গঠিত হয়েছে সেটা দেখতে হবে তোমাদেরকে। সেলুলোজটা এই যে দুটো গ্লুকোজ অণু, ধরো এখানে একটা গ্লুকোজ অণু রয়েছে, এইভাবে একটা গ্লুকোজ অণু রয়েছে, এরকম করে রয়েছে, আর এখানে একটা গ্লুকোজ অণু রয়েছে, এরকম করে একটা গ্লুকোজ অণু, দুটো গ্লুকোজ অণু রয়েছে। গ্লুকোজ অণুর কার্বন সংখ্যাটা কিরকম আসবে? এখানে ধরে নাও, এখানে এইচ এইচ ও এইচ, এখানে এইচ ও এইচ এইভাবে থাকে, এইচ ও এইচ থাকে, এখানে এইচ ও এইচ, তারপরে এইচ, এখানে CH2OH। একইভাবে সেম এখানে রয়েছে। আমি কার্বন সংখ্যা দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6টা কার্বন রয়েছে, এখানেও একইভাবে রয়েছে। তবে এই জায়গাটায় কি থাকবে? OH, এখানে H থাকে। হ্যাঁ, তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কার্বন। এইখান থেকে জল বেরিয়ে যাবে, এই জল বেরিয়ে যাবে, এই OH, এই OH আর এখানে H, এইভাবে জল বেরিয়ে গেলে কি হবে? তাহলে জল বেরিয়ে গেলে দুটো গ্লুকোজ অণু, অর্থাৎ এটাও গ্লুকোজ এটাও গ্লুকোজ, দুটো গ্লুকোজ অণু যে বন্ধনীর দ্বারা যুক্ত হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে যায়, এইভাবে। এটাকে আমরা বলছি, এই গঠনটাকে বলছি আমরা, এখানে লিখছি যেটা বিটা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী। এটা কার্বোহাইড্রেট বা শর্করা যুক্ত হয় এইভাবে। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছো? তাহলে এইভাবে অনেকগুলো গ্লুকোজ অণু একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? সেলুলোজ অণু তৈরি করে। আর সেলুলোজ কোষ প্রাচীরের গঠনগত উপাদান। নিশ্চয়ই এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো সবাই? এই দেখো আমি দেখিয়েছি ব্লু কালারে, এইগুলো হচ্ছে গ্লুকোজ অণু, এটা হচ্ছে গ্লুকোজ, এটা গ্লুকোজ, এগুলো গ্লুকোজ, এই টোটালটা হচ্ছে সেলুলোজ। এটা হয়ে গেছে। পরে অনেকগুলো সেলুলোজ অণু একটি মাইসেলি গঠন করে। দেখাচ্ছি, দেখো, ধরো এখানে এখানে এরকম করে রয়েছে, এখানে এইভাবে এরকম করে থাকে, হ্যাঁ, এইভাবে করে থাকে এইটা। অর্থাৎ এই সেলুলোজ এরকম করে এটা পুরোটা নিয়ে এসে আমি একটা হোলে ঢোকাচ্ছি। দেখো, ভালো করে দেখো, এইভাবে নিয়ে এসে এখানে ঢোকালাম। অর্থাৎ কি, এই সেলুলোজ গুলো এই গোলটার মধ্যে অনেকগুলো রয়েছে। এটা আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এটার নাম আসবে মাইসেলি। এইটা আসবে মাইসেলি। হ্যাঁ, মাইসেলি, যেটা কি না মাইসেলি। অর্থাৎ দেখো বলছে 100 থেকে মাইসেলি, দেখো 100 থেকে 170টি সেলুলোজ নিয়ে একটা মাইসেলি গঠন করেছে। হ্যাঁ, মাইসেলি একটা সূক্ষ্ম তন্তু। এরপরে মাইসেলির পরে চলে আসবে মাইক্রোফাইব্রিল। ভালো করে দেখো, অনেকগুলো মাইসেলি, অনেকগুলো বলতে কতগুলো মাইসেলি? প্রায় 20টি মাইসেলি এখানে রাখলাম। তাহলে 20টি মাইসেলি, এখানে 20টি দিলাম। 20টি মাইসেলি কি তৈরি করে? একটা মাইক্রোফাইব্রিল তৈরি করে। এইটার নাম হবে মাইক্রোফাইব্রিল তৈরি করে। হ্যাঁ, অর্থাৎ দেখো এই মাইসেলি গুলো এইখানে সেম ভাবে ফিগারটা চলে আসবে এইভাবে, এরকম। অর্থাৎ অনেকগুলো এখানে আমি ছিদ্র তৈরি করছি, এই পুরো মাইসেলিটা একটা এখানে ছিদ্রতে ঢুকে যাবে। এটার মিনস হচ্ছে যে অনেকগুলো মাইসেলি একটা মাইক্রোফাইব্রিলের ভিতরে ঢুকে আছে। কতগুলো মাইসেলি? 20টি মাইসেলি পরস্পর যুক্ত হয়ে একটা মাইক্রোফাইব্রিল তৈরি করে। এবার যার এটা 250 আর্মস্ট্রং ব্যাস রয়েছে। এর ব্যাসটা কত? তাহলে এটা 1 এর পয়েন্ট, 2 এর পয়েন্ট হচ্ছে ব্যাস 250 আর্মস্ট্রং। হ্যাঁ, এভাবে থাকে। পরে মাইক্রোফাইব্রিল, কতগুলো মাইক্রোফাইব্রিল সেটা তৈরি করে কি ম্যাক্রোফাইব্রিল। সেটা কি রকম ভাবে আসবে? সেম একই ছবি, অর্থাৎ ছবিটা আঁকাটা খুব সিম্পল একটা ব্যাপার, যেটা এইভাবে করে দেবে। এইটা করার পরে কি আসবে? অনেকগুলো মাইক্রোফাইব্রিল একটা, এই পুরোটা একটা হোলে ঢোকাবে। এটার মিনিংস হচ্ছে কি,
এটা মাইক্রোফাইব্রিল আর এটা আসবে ম্যাক্রোফাইব্রিল। এটাকে আমরা ম্যাক্রোফাইব্রিল বলবো। হ্যাঁ, ম্যাক্রোফাইব্রিল। যেই ম্যাক্রোফাইব্রিলটা এটা তাহলে কি বললাম, অনেকগুলো মাইক্রোফাইব্রিল একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। সেই যে মাইক্রোফাইব্রিল ম্যাক্রোফাইব্রিল এটা হচ্ছে কোষ প্রাচীরের একটা বৃহৎ গঠনগত উপাদান, যেটা কিনা চওড়া, এর চওড়া আসবে, এর চওড়া 0.4 μm এটার চওড়া চলে আসবে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পেরেছো। আরেকবার দেখে নাও, যেটা অনেকগুলো একটা বিটা ডি 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা অনেকগুলো গ্লুকোজ পরস্পর যুক্ত হয়ে আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে এখানে সেলুলোজ তৈরি করবে, সেলুলোজ গঠনগত উপাদান, অনেকগুলো সেলুলোজ তৈরি করবে মাইসেলি, অনেকগুলো মাইসেলি অর্থাৎ 20টি মাইসেলি তৈরি করবে মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল গুলো তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল। এখন আমরা বলবো এই যে ধাত্র অর্থাৎ কি আসবে, আমি এই ম্যাক্রোফাইব্রিলটাকে এখানে একটু শো করাচ্ছি, দেখে নাও। ধরো এইভাবে একটা হচ্ছে কি রয়েছে, এটা একটা ম্যাক্রোফাইব্রিল, আর একটু বড় করে দিচ্ছি, এটা একটা ম্যাক্রোফাইব্রিল, এখানে আর একটা দিলাম, এখানে একটা ম্যাক্রোফাইব্রিল, এইভাবে করে থাকে, এখানে একটা ম্যাক্রোফাইব্রিল, এখানে একটা ম্যাক্রো, এরকম অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল পরপর করে পড়ে আছে ম্যাক্রোফাইব্রিল। এখানে কি হবে, এই যে মাঝখানে ফাঁকা স্থানগুলোকে দেখতে পাচ্ছ না, এগুলোকে আমরা ধাত্র বলবো বা ম্যাট্রিক্স বলবো। তাহলে ম্যাক্রোফাইব্রিলের মাঝখানের অংশটাকে আমরা ধাত্র বা ম্যাট্রিক্স বলি, যেখানে কিনা সেলুলোজ সিনথেস উৎসেচক থাকে। সেটা কিরকম, এটা এই সেলুলোজ সিনথেস উৎসেচকের ব্যাপার আছে। দেখো এটা যদি একটা কোষ ধরে নিই, তাহলে কোষ প্রাচীর, তার ভেতরে কি থাকবে, কোষ পর্দা, ভেতরে কোষ পর্দা থাকবে। এই কোষ পর্দার এই যে যেখানে লাল কালারটা দেখাচ্ছি, দেখো কোষ পর্দার ভেতরে সেলুলোজ সিনথেস উৎসেচক থাকে, অর্থাৎ সেলুলোজ তৈরিকারী উৎসেচক, যার কাজ হচ্ছে সেলুলোজ তৈরি করা। এখানে ধাত্রে এটাতে থাকে। 2 নম্বর পয়েন্ট কি রয়েছে, পেকটিন থাকে, হেমিসেলুলোজ থাকে, এখানে বিভিন্ন জৈব উপাদান থাকে, অজৈব উপাদান থাকে, শর্করা থাকে, লিপিড থাকে, এটা ধাত্রের উপাদান। এইবার এখন তো কোষ প্রাচীর আমরা জানি অনেকটা শক্ত, সেই শক্তটা কেন হলো, দৃঢ়তা সৃষ্টিকারী উপাদান। দেখে নাও, আমি এগুলো বলেছি যে এটা কি ম্যাক্রোফাইব্রিল পরপর 3টা এঁকেছি, ভালো করে দেখো। এই ম্যাক্রোফাইব্রিলের ক্ষেত্রে এখানে একটা পার্ট থাকবে, যে এই জায়গাটায় দেখো এখানে পেকটিন থাকে, হয়েছে, এই যে এইরকম করে এইভাবে এরকম করে থাকে পেকটিন। পেকটিন হচ্ছে ঋণাত্মক উপাদান, এইভাবে যে কালো কালিতে পেকটিন করেছি। পেকটিনের ভেতরে ক্যালসিয়াম আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে বলে তাহলে বলা হচ্ছে যে এই দুটো পেকটিন খুব দৃঢ়তা প্রদান, একে অপরের মধ্যে সংযোগ করে রাখে। আর একটা জিনিস এখানে রয়েছে, এখানে লিখে দিচ্ছি, দেখো জাইলোগ্লুকান বলে একটা উপাদান, জাইলোগ্লুকান। এই জাইলোগ্লুকানটা এটা একটা হেমিসেলুলোজ তৈরি করে, আর এই হেমিসেলুলোজ এই ধাত্রের মাঝখানে থাকে। জাইলোগ্লুকান, আর একটা উপাদান থাকে পেকটিন, যে পেকটিনটা অবশ্যই ঋণাত্মক, এবং আরেকটা প্রোটিন থাকে যার নাম এক্সটেনসিন। এই এক্সটেনসিন প্রোটিনটা হচ্ছে ধনাত্মক, হয়েছে। এইভাবে দেখো পেকটিন ঋণাত্মক এবং এক্সটেনসিন ধনাত্মক। এইখানে এই জাইলোগ্লুকান কোথায় থাকে, জাইলোগ্লুকানটা এইভাবে, এই যে এখানে এরকম আড়াআড়ি ভাবে এরকম করে, এটা জাইলোগ্লুকান, এরকম করে আড়াআড়ি ভাবে এরকম করে থাকে, এরকম করে থাকে, এই জাইলোগ্লুকান গুলো থাকে এইভাবে, জাইলোগ্লুকান। তাহলে হচ্ছে মাইক্রোফাইব্রিলের মাঝখানে আড়াআড়ি ভাবে থাকে, যেটা কি না, যেটা আসবে আমাদের তাহলে হচ্ছে হেমিসেলুলোজ, অর্থাৎ কি এখানে জাইলোগ্লুকান, এটা আসবে যে হোমোপলিস্যাকারাইড, পেকটিন হেটারোপলিস্যাকারাইড, হচ্ছে ধনাত্মক ঋণাত্মক, এক্সটেনসিন ধনাত্মক। এই পেকটিন এবং এক্সটেনসিন ধনাত্মক ঋণাত্মক থাকে বলে তারা খুব সুন্দরভাবে থাকতে পারে। এইভাবে মোটামুটি কোষ প্রাচীরের গঠনটা মোটামুটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওগুলো তাহলে পাবে। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সলিউশন করে দেবো। থ্যাংক ইউ।